বিএফের সাথে দেখা করতে যাওয়ার কথা, রেডি হচ্ছে এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে, আজকে তোমার বিএফের বন্ধুদের মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে, তুমি সেখানে যেও না, আর গেলেও সেফটি নিয়ে যেও, ইতি অচেনা কেউ। মেসেজটা পড়ে আমার মেজাজ 360 ডিগ্রি ঘুরে গেল। মানে কি হচ্ছে এসব? যেই নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দিলাম, নাম্বার বন্ধ। মাথায় আসছে না যে কি করব। যদি কথাটা সত্যি হয় তখন 4 বছরের রিলেশন আমার আর ফারহানের, কিন্তু এখন পর্যন্ত ওর ব্যবহারে এমন কিছু প্রকাশ পায়নি। আজকে আমাকে ওরা গণধর্ষণ করতে যাবে? না, এটা হতে পারে না। এদিক দিয়ে ফারহান ফোন দিয়ে খুব জলদি যেতে বলছে তার বন্ধু সিয়ামের ফ্ল্যাটে। আজ নাকি ওর বন্ধু আরিয়ানের জন্মদিন, সবার গার্লফ্রেন্ড আসবে, তাই আমাকেও যেতে বলছে। আমি রাস্তায় বের হতেই কোনো যেন যেতে ইচ্ছে করছে না, তবুও ফারহানের এমন চাপে যেতেই হবে, না হলে ওর আবার সেই রাগ কিনা করে ফেলবে জানা নেই। তবুও আমি অহনাকে ফোন দিই। অহনা আর আমি একসাথে যাব। আমি অহনার জন্য অপেক্ষা করতেছি, আর ফারহান ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, মানছে না কোনো মতেই। হয়তোবা বেশি জরুরি তাই এমন করছে। ও যাই হোক, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় অহনা এসে ডাক দিল। ওর ডাকেই ভাবনার জগৎ থেকে ফিরলাম এবং ওর হাত ধরেই 2 জন যাচ্ছে সিয়ামদের বাসার দিকে। বাসার কাছে গেলাম, তখন মনে হলো আরিয়ান এত বড়লোক বাবার ছেলে, ওর জন্মদিনের পার্টি কি এভাবে হবে? মানে সিয়ামদের বাসায়। তবুও আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এবার বন্ধুদের সাথে আলাদাভাবে করতেছে। আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আগেরবারের কথা মনে আছে, আরিয়ানের জন্মদিনের পার্টির জন্য আশপাশে অনেক সাউন্ড বক্স লাগিয়েছিল, আর অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। হয়তো এইবার নিজের বাড়ি না, তাই এমন করছে না, শান্তভাবে করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিলাম। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে আছে ভেতরে, আর 3 বন্ধু। আরিয়ান নেই, অথচ একটু আগে ফারহান আমায় বলল কেক নিয়ে ওরা বসে আছে। তাহলে কি মিথ্যা বলছে আর অচেনা সেই মানুষটির কথাই সত্য? কিন্তু এখন এসব ভাবার সময় না, অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকতে দেখে ফারহান আমাকে টান দিয়ে ভেতরে আনে। অহনা রটেকে রোমাঞ্চ ভেবে নিজের ভেতরে চলে আসে। ফারহান দরজা লাগিয়ে দিতেই ওর বন্ধুরা এগিয়ে আসে আর বলতে থাকে, ভাই চাইছিলাম একটা, পেয়ে গেলাম 2টা। ওরা আমাকে আর অহনাকে ভাগাভাগি করতে শুরু করে, কে কাকে নেবে। আমার সমস্ত বিশ্বাস, ভালোবাসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি ফারহানের দিকে তাকালাম। সে তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, বন্ধুরা তোমায় খাইতে চাইছে, আগে বন্ধু পরে সব। আমি শক খেয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি তো এখনো শক। রিয়াকশন কি দেব? একজন অহনাকে নিয়ে রুমে ঢুকে গেছে, আরেকজন আমায় কোলে তুলে খাটে ছুঁড়ে ফেলল। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পাইনি, কারণ এর থেকে বড় আঘাত মনে লেগেছে। এখন মনে হচ্ছে যদি অচেনা সেই মানুষটার কথা শুনতাম তাহলে হয়তো আজ বেঁচে যাই, আমি বেঁচে যাই, আমার বন্ধুটা। এখন একটাই দোয়া মন থেকে আসছে, ইস যদি সেই মানুষটা আমায় বাঁচাতে আসতো। যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুসহ ধর্ষণ করতে চাচ্ছে।
আমার জন্য কষ্ট লাগলেও নিজে বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়ল, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় সামনে তাকাতেই দেখি একজন লেখে রাখছে, কোনো মতে নাকে হাত দাও, অচেনা কেউ। পর্দায় বড় করে লেখা এটা। ছেলে আমার জামায় হাত দিচ্ছে, মানে খুলেই ফেলবে। তবুও মনে মনে বললাম, এইবার যাই হোক একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম। এমন সময় দেখি ছেলেটি আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকেছি তখন যখন আমি দেখি যে ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে, কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে, আমিও হেসে দিচ্ছি, না চাইতেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাহিরে বের হয়ে গেল। আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনা হাসতে হাসতে আমার এখানে আসছে। আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ দরজায় জোরে লাথি মারার আওয়াজ পড়ল। দরজার বাহিরে পুলিশ। তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং আমাদের নিতে বলে। আমরা সেটা নিতে আমাদের হাসি থেমে যায়। এদিক দিয়ে ফারহান ও তার বন্ধুরা হেসেই যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাইরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাপ চাবো বুঝতে পারছি না। আমি তার মাপ চাইলাম, সে এখনো কাঁদছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি এই বিপদ তোমায় ছুতো না। মেসেজ পাঠানোর সাথে সাথে তাকে কল দিই আমি, কিন্তু ফোন বন্ধ। এত জলদি মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এত কিছু না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এখন সময় আমার নাম্বারে একটা কল আসে। ফোন রিসিভ করি আমি। হাই আয়শা। হ্যালো আয়শা, আমি আয়ান। কোন আয়ান? আয়শা, আমার কলেজে একই ক্লাসে ছিলাম। আমার তো মনে পড়ছে না। আরে আয়শা, তুমি কিভাবে ভুলে যেতে পারো আমাকে? আচ্ছা, আপনি মনে করেন, আমিও চেষ্টা করছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করতে? হ্যাঁ, আর আমি দ্বিতীয় সিটে বসে তোমায় দেখতাম। না, এটা তো মনে পড়ছে না। আয়শা, তুমি তোমার যে কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, তারা বলে দিতে পারবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবনি। হঠাৎ তার ফোনের সাইড থেকে গিটারের একটা টিউন শোনা যাচ্ছে। এই টিউনটা আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে এই টিউনটা আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, গিটারের এই টিউনটা আমি শুনেছি এর আগে। আচ্ছা আয়শা, এই গানটা মনে পড়ে নাকি? দেখো তো কোন গান। দাঁড়াও বলছি। আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে হাসবে মোহনাতে। আমি তোমার জন্য কাঁদবো গো, তোমার জন্য হাসবো, তবুও থাকবে তুমি, থাকবে গো আমার অন্তরাতে। ও স্টপ, এই গানটা আমার খুব চেনা। আপনি এটা কিভাবে জানলেন? আমি বলছি তো আয়শা, আমি সেই মানুষ যাকে তুমি চেনো, যাকে তুমি বোঝো। না, আমার মনে পড়ছে না। বললাম না, প্লিজ আপনি আমায় বলুন আমি আসলে কে। জানবে আয়শা, সময় হলে ঠিকই জানবে। আয়শার পাশের ফোন কেটে যায়। এমন সময় অচেনা সেই মানুষটির নাম্বার থেকে আয়শার ফোনে মেসেজ আসে, দেখা করবা আয়শা? খুশি হয়ে যায়। যেই মানুষটা তার জীবন বাঁচালো সেই মানুষটার সাথে তার দেখা করা তো উচিত। আয়শা বলল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াবা, আর বিশ্বাস করতে পারো কোনো ক্ষতি হবে না তোমার। আয়শা ঘাবড়ে যায়। রাত 12টায়, তাও আবার কবরস্থানের সামনে, কিভাবে সম্ভব? আয়শা অনেক চিন্তা ভাবনা করতেছে কি করবে।
কিন্তু তবুও সে পুরোপুরি শিওর হতে পারছে না। আয়েশার ভয় করছে, কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে। সে অনেক চিন্তা করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 11:55। আয়েশা যত কবরের দিকে যাচ্ছে তার তত ভয় করছে। আয়েশার পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কি বিতে যাচ্ছে সে নিজেও জানে না। এমন সময় হঠাৎ তার পিঠে একটা হাত পড়ে। সে পেছনে তাকায়, ওহ করে চেয়ে ওঠে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে যে একই দেখল। সে 10 পা পিছিয়ে যায় আর ঘামতে থাকে, কারণ সে অত্যন্ত ভয় পেয়েছে। দর্শক পরবর্তী এপিসোডে এই গল্পটির দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিএফের সাথে দেখা করতে যাওয়ার কথা রেডি হচ্ছে, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে, আজকে তোমার বিএফের বন্ধুদের মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। তুমি সেখানে যেও না, আর গেলেও সেফটি নিয়ে যেও। ইতি অচেনা কেউ। মেসেজটা পড়ে আমার মেজাজ 360 ডিগ্রি ঘুরে গেল। মানে কি হচ্ছে এসব? যেই নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দিলাম, নাম্বার বন্ধ। মাথায় আসছে না যে কি করব। যদি কথাটা সত্যি হয় তখন 4 বছরের রিলেশন আমার আর ফারহানের, কিন্তু এখন পর্যন্ত ওর ব্যবহারে এমন কিছু প্রকাশ পায়নি। আজকে আমাকে ওরা গণধর্ষণ করতে যাবে? না, এটা হতে পারে না। এদিক দিয়ে ফারহান ফোন দিয়ে খুব জলদি যেতে বলছে তার বন্ধু সিয়ামের ফ্ল্যাটে। আজ নাকি ওর বন্ধু আরিয়ানের জন্মদিন, সবার গার্লফ্রেন্ড আসবে, তাই আমাকেও যেতে বলছে। আমি রাস্তায় বের হতেই কোনো যেন যেতে ইচ্ছে করছে না। তবুও ফারহানের এমন চাপে যেতেই হবে, না হলে ওর আবার সেই রাগ কিনা করে ফেলবে জানা নেই। তবুও আমি অহনাকে ফোন দিই। অহনা আর আমি একসাথে যাব। আমি অহনার জন্য অপেক্ষা করতেছি, আর ফারহান ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, মানছে না কোনো মতেই। হয়তোবা বেশি জরুরি তাই এমন করছে। ও যাই হোক, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় অহনা এসে ডাক দিল। ওর ডাকেই ভাবনার জগৎ থেকে ফিরলাম এবং ওর হাত ধরেই 2 জন যাচ্ছে সিয়ামদের বাসার দিকে। বাসার কাছে গেলাম, তখন মনে হলো আরিয়ান এত বড়লোক বাবার ছেলে, ওর জন্মদিনের পার্টি কি এভাবে হবে? মানে সিয়ামদের বাসায়। তবুও আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এবার বন্ধুদের সাথে আলাদাভাবে করতেছে। আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আগেরবারের কথা মনে আছে, আরিয়ানের জন্মদিনের পার্টির জন্য আশপাশে অনেক সাউন্ড বক্স লাগিয়েছিল আর অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। হয়তো এইবার নিজের বাড়ি না, তাই এমন করছে না, শান্তভাবে করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিলাম। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে আছে ভেতরে, আর 3 বন্ধু। আরিয়ান নেই, অথচ একটু আগে ফারহান আমায় বলল কেক নিয়ে ওরা বসে আছে। তাহলে কি মিথ্যা বলছে আর অচেনা সেই মানুষটির কথাই সত্য? কিন্তু এখন এসব ভাবার সময় না, অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকতে দেখে ফারহান আমাকে টান দিয়ে ভেতরে আনে। অহনা রটেকে রোমাঞ্চ ভেবে নিজের ভেতরে চলে আসে। ফারহান দরজা লাগিয়ে দিতেই ওর বন্ধুরা এগিয়ে আসে আর বলতে থাকে, ভাই চাইছিলাম একটা, পেয়ে গেলাম 2টা। ওরা আমাকে আর অহনাকে ভাগাভাগি করতে শুরু করে, কে কাকে নেবে। আমার সমস্ত বিশ্বাস, ভালোবাসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি ফারহানের দিকে তাকালাম। সে তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, বন্ধুরা
তোমায় খাইতে চাইছে। আগে বন্ধু, পরে সব। আমি শক খেয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি তো এখনো শক। রিয়াকশন কি দেব? একজন অহনাকে নিয়ে রুমে ঢুকে গেছে, আরেকজন আমায় কোলে তুলে খাটে ছুঁড়ে ফেলল। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পাইনি, কারণ এর থেকে বড় আঘাত মনে লেগেছে। এখন মনে হচ্ছে যদি অজানা সেই মানুষটার কথা শুনতাম তাহলে হয়তো আজ বেঁচে যাই। আমি বেঁচে যাই, আমার বন্ধুটা। এখন একটাই দোয়া মন থেকে আসছে, ইস, যদি সেই মানুষটা আমায় বাঁচাতে আসতো। যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুসহ ধর্ষণ করতে চাচ্ছে। আমার জন্য কষ্ট লাগলেও নিজে বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়ল, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় সামনে তাকাতেই দেখি একজন লিখে রাখছে, কোনো মতে নাকে হাত দাও, অচেনা কেউ। পর্দায় বড় করে লেখা এটা। ছেলে আমার জামায় হাত দিছে, মানে খুলেই ফেলবে। তবুও মনে মনে বললাম, এইবার যাই হোক একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম। এমন সময় দেখি ছেলেটি আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকেছি তখন যখন আমি দেখি যে ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে, কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে, আমিও হেসে দিচ্ছি। না চাইতেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাহিরে বের হয়ে গেল। আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনা হাসতে হাসতে আমার এখানে আসছে। আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ দরজায় জোরে লাথি মারার আওয়াজ পড়ল। দরজার বাহিরে পুলিশ। তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং আমাদের নিতে বলে। আমরা সেটা নিতে আমাদের হাসি থেমে যায়। এদিক দিয়ে ফারহান ও তার বন্ধুরা হেসেই যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাহিরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাপ চাবো বুঝতে পারছি না। আমি তার মাপ চাইলাম, সে এখনো কাঁদছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি এই বিপদ তোমায় ছুতো না। মেসেজ পাঠানোর সাথে সাথে তাকে কল দিই আমি, কিন্তু ফোন বন্ধ। এত জলদি মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এত কিছু না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এখন সময় আমার নাম্বারে একটা কল আসে। ফোন রিসিভ করি আমি। হাই আয়শা। হ্যালো আয়শা, আমি আয়ান। কোন আয়ান? আয়শা, আমার কলেজে একই ক্লাসে ছিলাম। আমার তো মনে পড়ছে না। আরে আয়শা, তুমি কিভাবে ভুলে যেতে পারো আমাকে? আচ্ছা, আপনি মনে করেন, আমিও চেষ্টা করছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করতে? হ্যাঁ, আর আমি দ্বিতীয় সিটে বসে তোমায় দেখতাম। না, এটা তো মনে পড়ছে না। আয়শা, তুমি তোমার যে কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, তারা বলে দিতে পারবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবনি। হঠাৎ তার ফোনের সাইড থেকে গিটারের একটা টিউন শোনা যাচ্ছে। এই টিউনটা আমার খুব চেনা লাগছে। মনে হচ্ছে এই টিউনটা আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, গিটারের এই টিউনটা আমি শুনেছি এর আগে। আচ্ছা আয়শা, এই গানটা মনে পড়ে নাকি? দেখো তো কোন গান। দাঁড়াও বলছি। আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে হাসবে মোহনাতে। আমি তোমার জন্য কাঁদবো গো, তোমার জন্য হাসবো, তবুও থাকবে তুমি,
থাকবে ওগো আমার অন্তরাতে। ও স্টপ, এই গানটা আমার খুব চেনা। আপনি এটা কিভাবে জানলেন? আমি বলছি তো আয়েশা, আমি সেই মানুষ যাকে তুমি চেনো, যাকে তুমি বোঝো। না, আমার মনে পড়ছে না। বললাম না, প্লিজ আপনি আমায় বলুন আমি আসলে কে। জানবে আয়েশা, সময় হলে ঠিকই জানবে। আয়েশার পাশের ফোন কেটে যায়। এমন সময় অচেনা সেই মানুষটির নাম্বার থেকে আয়েশার ফোনে মেসেজ আসে, দেখা করবা আয়েশা? খুশি হয়ে যায়। যেই মানুষটা তার জীবন বাঁচালো সেই মানুষটার সাথে তার দেখা করা তো উচিত। আয়েশা বলল, হ্যাঁ আচ্ছা, তাহলে আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াবা। আর বিশ্বাস করতে পারো, কোনো ক্ষতি হবে না তোমার। আয়েশা ঘাবড়ে যায়। রাত 12টায়, তাও আবার কবরস্থানের সামনে, কিভাবে সম্ভব? আয়েশা অনেক চিন্তা ভাবনা করতেছে কি করবে, কিন্তু তবুও সে পুরোপুরি শিওর হতে পারছে না। আয়েশার ভয় করছে, কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে। সে অনেক চিন্তা করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 11:55। আয়েশা যত কবরের দিকে যাচ্ছে তার তত ভয় করছে। আয়েশা পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কি বিতে যাচ্ছে সে নিজেও জানে না। এমন সময় হঠাৎ তার পিঠে একটা হাত পড়ে। সে পেছনে তাকায়, ওহ করে চেয়ে ওঠে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। সে যে একই দেখল। সে 10 পা পিছিয়ে যায় আর ঘামতে থাকে, কারণ সে অত্যন্ত ভয় পেয়েছে। দর্শক পরবর্তী এপিসোডে এই গল্পটির দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিএফের সাথে দেখা করতে যাওয়ার কথা রেডি হচ্ছে, এমন সময় মোবাইলে একটা মেসেজ আসে, আজকে তোমার বিএফের বন্ধুদের মিলে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে। তুমি সেখানে যেও না, আর গেলেও সেফটি নিয়ে যেও। ইতি অচেনা কেউ। মেসেজটা পড়ে আমার মেজাজ 360 ডিগ্রি ঘুরে গেল। মানে কি হচ্ছে এসব? যেই নাম্বার থেকে মেসেজ আসছে সেই নাম্বারে ফোন দিলাম, নাম্বার বন্ধ। মাথায় আসছে না যে কি করব। যদি কথাটা সত্যি হয় তখন 4 বছরের রিলেশন আমার আর ফারহানের, কিন্তু এখন পর্যন্ত ওর ব্যবহারে এমন কিছু প্রকাশ পায়নি। আজকে আমাকে ওরা গণধর্ষণ করতে যাবে? না, এটা হতে পারে না। এদিক দিয়ে ফারহান ফোন দিয়ে খুব জলদি যেতে বলছে তার বন্ধু সিয়ামের ফ্ল্যাটে। আজ নাকি ওর বন্ধু আরিয়ানের জন্মদিন, সবার গার্লফ্রেন্ড আসবে, তাই আমাকেও যেতে বলছে। আমি রাস্তায় বের হতেই কোনো যেন যেতে ইচ্ছে করছে না। তবুও ফারহানের এমন চাপে যেতেই হবে, না হলে ওর আবার সেই রাগ কিনা করে ফেলবে জানা নেই। তবুও আমি অহনাকে ফোন দিই। অহনা আর আমি একসাথে যাব। আমি অহনার জন্য অপেক্ষা করতেছি, আর ফারহান ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, মানছে না কোনো মতেই। হয়তোবা বেশি জরুরি তাই এমন করছে। ও যাই হোক, আমি দাঁড়িয়ে আছি। এমন সময় অহনা এসে ডাক দিল। ওর ডাকেই ভাবনার জগৎ থেকে ফিরলাম এবং ওর হাত ধরেই 2 জন যাচ্ছে সিয়ামদের বাসার দিকে। বাসার কাছে গেলাম, তখন মনে হলো আরিয়ান এত বড়লোক বাবার ছেলে, ওর জন্মদিনের পার্টি কি এভাবে হবে? মানে সিয়ামদের বাসায়। তবুও আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো এবার বন্ধুদের সাথে আলাদাভাবে করতেছে। আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আগেরবারের কথা মনে আছে, আরিয়ানের জন্মদিনের পার্টির জন্য আশপাশে অনেক সাউন্ড বক্স লাগিয়েছিল আর অনেক দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল। হয়তো এইবার নিজের বাড়ি না, তাই এমন করছে না, শান্তভাবে করবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে
কলিং বেল দিলাম। দরজা খুলতেই দেখি ফারহান দাঁড়িয়ে আছে। ভেতরে আর 3 বন্ধু, আরিয়ান নেই। অথচ একটু আগে ফারহান আমায় বলল কেক নিয়ে ওরা বসে আছে। তাহলে কি মিথ্যা বলছে আর অচেনা সেই মানুষটির কথাই সত্য? কিন্তু এখন এসব ভাবার সময় না, অনেক দেরি হয়ে গেছে। আমি চুপ থাকতে দেখে ফারহান আমাকে টান দিয়ে ভেতরে আনে। অহনা রটাকে রোমাঞ্চ ভেবে নিজের ভেতরে চলে আসে। ফারহান দরজা লাগিয়ে দিতেই ওর বন্ধুরা এগিয়ে আসে আর বলতে থাকে, ভাই চাইছিলাম একটা, পেয়ে গেলাম 2টা। ওরা আমাকে আর অহনাকে ভাগাভাগি করতে শুরু করে। কে কাকে নেবে? আমার সমস্ত বিশ্বাস, ভালোবাসা সব যেন এক নিমিষে শেষ হয়ে গেল। আমি ফারহানের দিকে তাকালাম। সে তাচ্ছিল্যর হাসি দিয়ে বলল, বন্ধুরা তোমায় খাইতে চাইছে, আগে বন্ধু পরে সব। আমি শক খেয়ে গেলাম। তারা হিংস্র হায়নার মতো আমার আর অহনার দিকে এগিয়ে আসছে। অহনা কেঁদে শেষ, কিন্তু আমি তো এখনো শক। রিয়াকশন কি দেব? একজন অহনাকে নিয়ে রুমে ঢুকে গেছে, আরেকজন আমায় কোলে তুলে খাটি ছুঁড়ে ফেলল। মাথায় আঘাত লাগলো, কিন্তু ব্যথা পাইনি, কারণ এর থেকে বড় আঘাত মনে লেগেছে। এখন মনে হচ্ছে যদি অচেনা সেই মানুষটার কথা শুনতাম তাহলে হয়তো আজ বেঁচে যাই। আমি বেঁচে যাই আমার বন্ধুটা। এখন একটাই দোয়া মন থেকে আসছে, ইস যদি সেই মানুষটা আমায় বাঁচাতে আসতো। যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে আর আমার বান্ধবীকে নিজের বন্ধুসহ ধর্ষণ করতে চাচ্ছে। আমার জন্য কষ্ট লাগলেও নিজে বান্ধবীটার জন্য বেশি কষ্ট লাগছে। বেচারিটা আমার সাথে এসে এমন বিপদে পড়ল, আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় সামনে তাকাতেই দেখি একজন লিখে রাখছে, কোনো মতে নাকে হাত দাও, অচেনা কেউ। পর্দায় বড় করে লেখা এটা। ছেলে আমার জামায় হাত দিচ্ছে, মানে খুলেই ফেলবে। তবুও মনে মনে বললাম, এইবার যাই হোক একে বিশ্বাস করবই। আমি নাকে হাত দিলাম। এমন সময় দেখি ছেলেটি আমার জামায় হাত দিয়ে হাসছে। এতে আমি চমকাইনি, চমকেছি তখন যখন আমি দেখি যে ছেলেটি হাসতে হাসতে কাঁদছে। সে চাচ্ছে হাসি থামাতে, কিন্তু পারছে না। এমন সময় আমি বুঝলাম আমারও হাসি পাচ্ছে, আমিও হেসে দিচ্ছি, না চাইতেও হাসছি আমি। সে হাসতে হাসতে বাহিরে বের হয়ে গেল। আমিও উঠে ওড়না ঠিক করলাম। এদিকে দেখি অহনা হাসতে হাসতে আমার এখানে আসছে। আমি কিছুই বুঝতেছি না। হঠাৎ দরজায় জোরে লাথি মারার আওয়াজ পড়ল। দরজার বাহিরে পুলিশ। তারা এসে 4 বন্ধুকে ধরে ফেলে আর আমাদের হাতে একটা ইনহেলার দেয় এবং আমাদের নিতে বলে। আমরা সেটা নিতে আমাদের হাসি থেমে যায়। এদিক দিয়ে ফারহান ও তার বন্ধুরা হেসেই যাচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যায়। আমি আর অহনা বাইরে যাই। অহনা আমাকে ধরে কেঁদে দেয়। আমি তার কাছে কি বলে মাপ চাবো বুঝতে পারছি না। আমি তার মাপ চাইলাম, সে এখনো কাঁদছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। অচেনা হলেও খারাপ না, সঙ্গে থাকলে আমি এই বিপদ তোমায় ছুতো না। মেসেজ পাঠানোর সাথে সাথে তাকে কল দিই আমি, কিন্তু ফোন বন্ধ। এত জলদি মানুষ কিভাবে কাজ করতে পারে? যাই হোক, আমি এত কিছু না ভেবে অটোতে উঠলাম। বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় শুলাম। এখন সময় আমার নাম্বারে একটা কল আসে। ফোন রিসিভ করি আমি। হাই আয়শা। হ্যালো আয়শা, আমি আয়ান। কোন আয়ান? আয়শা, আমার কলেজে একই ক্লাসে ছিলাম। আমার তো মনে পড়ছে না। আরে আয়শা, তুমি কিভাবে ভুলে যেতে পারো আমাকে? আচ্ছা, আপনি মনে করেন
আমিও চেষ্টা করছি। আচ্ছা, তোমার মনে আছে তুমি স্টেজে অনুষ্ঠান পরিচালনা করতে? হ্যাঁ, আর আমি দ্বিতীয় সিটে বসে তোমায় দেখতাম। না, এটা তো মনে পড়ছে না। আয়েশা, তুমি তোমার যে কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো, তারা বলে দিতে পারবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করবনি। হঠাৎ তার ফোনের সাইড থেকে গিটারের একটা টিউন শোনা যাচ্ছে। এই টিউনটা আমার খুব চেনা লাগছে, মনে হচ্ছে এই টিউনটা আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, গিটারের এই টিউনটা আমি শুনেছি এর আগে। আচ্ছা আয়েশা, এই গানটা মনে পড়ে নাকি? দেখো তো কোন গান। দাঁড়াও বলছি। আমি বাতাস হয়ে আসবো গো তোমার কল্পনাতে, তুমি অশ্রু জলে সিক্ত হয়ে হাসবে মোহনাতে। আমি তোমার জন্য কাঁদবো গো তোমার জন্য হাসবো, তবুও থাকবে তুমি, থাকবে গো আমার অন্তরাতে। ও স্টপ, এই গানটা আমার খুব চেনা। আপনি এটা কিভাবে জানলেন? আমি বলছি তো আয়েশা, আমি সেই মানুষ যাকে তুমি চেনো, যাকে তুমি বোঝো। না, আমার মনে পড়ছে না। বললাম না, প্লিজ আপনি আমায় বলুন আমি আসলে কে। জানবে আয়েশা, সময় হলে ঠিকই জানবে। আয়েশার পাশের ফোন কেটে যায়। এমন সময় অচেনা সেই মানুষটির নাম্বার থেকে আয়েশার ফোনে মেসেজ আসে, দেখা করবা আয়েশা? খুশি হয়ে যায়। যেই মানুষটা তার জীবন বাঁচালো, সেই মানুষটার সাথে তার দেখা করা তো উচিত। আয়েশা বলল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজ রাত 12টায় কবরস্থানের সামনে দাঁড়াবা, আর বিশ্বাস করতে পারো কোনো ক্ষতি হবে না তোমার। আয়েশা ঘাবড়ে যায়। রাত 12টায়, তাও আবার কবরস্থানের সামনে, কিভাবে সম্ভব? আয়েশা অনেক চিন্তাভাবনা করতেছে কি করবে, কিন্তু তবুও সে পুরোপুরি শিওর হতে পারছে না। আয়েশার ভয় করছে, কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে। সে অনেক চিন্তা করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত 11:55। আয়েশা যত কবরের দিকে যাচ্ছে তার তত ভয় করছে। আয়েশার পা কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। কি বিতে যাচ্ছে সে নিজেও জানে না। এমন সময় হঠাৎ তার পিঠে একটা হাত পড়ে। সে পেছনে তাকায়, ওহ করে চেয়ে ওঠে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না সে যে একই দেখল। সে 10 পা পিছিয়ে যায় আর ঘামতে থাকে, কারণ সে অত্যন্ত ভয় পেয়েছে। দর্শক, পরবর্তী এপিসোডে এই গল্পটির দ্বিতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।